এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রতি বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের দরবারে হাজির হই। আর আমাদের এই দুর্গাপুরের চারপাশে বা দুর্গাপুর শিল্পাঞ্চল যদি বলি আমরা, সেই শিল্পাঞ্চলের নানা জায়গাতে বিভিন্ন সংস্থা তারা নানা ধরনের সামাজিক কাজকর্ম করে চলেছেন। কেউ হয়তো সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, তাদের উন্নয়নের ব্যবস্থা করছেন, সরকারি কী করে সুযোগ সুবিধা আছে সাফাই কর্মচারীদের সেগুলো যারা সাফাই কর্মচারী তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। কেউ হয়তো কোনো অসুখ বিসুখ নিয়ে কাজ করছেন, থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছেন, হেমোফিলিয়া নিয়ে কাজ করছেন, বা কেউ হয়তো গ্রামে আদিবাসী উন্নয়নের জন্য কাজ করছেন, কেউ নারী ক্ষমতায়নের জন্য কাজ করছেন, কেউ খেলাধুলা ভালোর জন্য কাজ করছেন। আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা আছে যারা নানা ধরনের সামাজিক কাজকর্ম করেন, কেউ রক্তদান আন্দোলনের মধ্যে রয়েছেন। তো এই সমস্ত যে সামাজিক সংস্থাগুলো, কখনো কখনো ব্যক্তি মানুষও তারা যে সমস্ত কাজগুলো করেন সেগুলো আমরা আপনাদের সঙ্গে সেই সংস্থা এবং ব্যক্তি মানুষকে পরিচয় করিয়ে দিতে চাই। এক হচ্ছে তারা একটা ভালো কাজ করছেন, নিজেদের শ্রম, নিজেদের সময়, নিজেদের অর্থ দিয়ে তারা সমাজের মানুষের কাজ করছেন সংস্থা ও ব্যক্তি মানুষ হিসাবে, আর তাদের স্বীকৃতি সম্মাননা আমরা এটার মধ্যে দিই। দ্বিতীয়ত আমাদের অনেক দর্শকই না হয়তো এখন তার হাতে কিছুটা সময় আছে, এখনও শ্রম দেওয়ার ক্ষমতা আছে, সামান্য অর্থ সংস্থান আছে, তারাও হয়তো কিছু সামাজিক কাজ করতে চান, কিন্তু কোথায় কার সাথে করব, এই ধরনের কাজে কেউ করে কিনা ইত্যাদি খোঁজ খবরগুলো না জানার ফলে নিজেদের এই শখ বা আনন্দ বা ইচ্ছা এটা মেটাতে পারেন না। তো আমরা প্রত্যেক বুধবার ঠিক সন্ধ্যে 4টে বিকেল 4টের সময় এই সোশ্যাল এক্সপ্রেস অনুষ্ঠানে আমরা সেই সমস্ত মানুষজন সংস্থাগুলোকে আপনার সাথে পরিচয় করে দিই, যাতে আপনারা পরস্পর জানতে পারেন যে আপনার যে শখ, ইচ্ছা বা কাজ করার বাসনা সেগুলো আপনারা মিলিয়ে নিয়ে দেশের কাজ করতে পারেন। অন্যদিকে আমাদের এই অঞ্চলে নানা জনে নানাভাবে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। কি করে দুর্গাপুরের সঙ্গীত চর্চার বর্তমান অবস্থাটা কি, দুর্গাপুরের নাট্য চর্চার অবস্থাটা কি, দুর্গাপুরের খেলাধুলার কী অবস্থা, এই সমস্ত নিয়ে যারা কাজ করছেন বা ওয়াকিবহাল, আমরা তাদেরকেও নিয়ে আসি আপনাদের দরবারে যে আমাদের এই শিল্পাঞ্চলের হাল হকিকতটা কি নানা দিকে, এই সমস্ত নিয়ে আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠানে এসেছি। আপনারা দেখছেন আমাদের আজকের বিষয় শিল্পাঞ্চলে শিক্ষা ব্যবস্থার জলছবি, এবং আজকে আমাদের অতিথি আছেন এই অঞ্চলের খুব সুখ্যাত শিক্ষক। প্রথমে যেরকম হয় সহশিক্ষক ছিলেন, তারপরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা সহকারী প্রধান শিক্ষক, এবং শেষ জীবনে তিনি অবসর নেন যখন, তখন তিনি টিচার্স ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের পর থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন। আমাদের সাথে রয়েছেন শ্রী পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়।
অনেক অনেক ধন্যবাদ সময় করে স্টুডিওতে এসছো। আমরা অতিথির সঙ্গে আলাপ করার আগে যখন আমরা বিষয়টা রেখেছি যে আজকের আমাদের শিল্পাঞ্চলের শিক্ষা ব্যবস্থার জলছবির আগে ঠিক কী ছিল একটুখানি অল্প কিছু তথ্য আপনাদের কাছে দিই, তারপরে আমরা বলবো যে সেই তথ্যের সঙ্গে মিলিয়ে এখন জলছবিটা ঠিক কী রকম এটা আমরা জানবো আমাদের আজকের অতিথি পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়ের কাছ থেকে। দেখুন, আমরা যদি শিল্পাঞ্চলটাকে আমরা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল সামগ্রিকভাবে দেখি, তাহলে খেয়াল করে দেখুন যে আমাদের ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা সাংগঠনিকভাবে হলো কি, 3টে বিশ্ববিদ্যালয় তৈরি হলো, কলকাতা, মুম্বাই, এবং এখন মুম্বাই, তখন বোম্বে ছিল, এবং মাদ্রাজ, এখন চেন্নাইয়ের নাম হয়েছে। 3টে বিশ্ববিদ্যালয় হলো কত সালে? 1857। অর্থাৎ সেই সময় আমরা ইতিহাসবিদরা তর্ক বিতর্ক করছেন সেটা প্রথম স্বাধীনতা যুদ্ধ না সিপাহী বিদ্রোহ, যে যাই হোক, সেই আমলে যখন হলো, অর্থাৎ ব্রিটিশ সরকার যখন সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করলেন, সেটাও 1857 সাল, তখন ভিক্টোরিয়া ছিলেন মহারানী। সেই সময়ই ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা ব্যবস্থা, তার আগে স্কুল ছিল না তা না, তার আগে অনেক স্কুল ছিল, কলকাতাতেই ছিল। কলকাতা স্কুলের 1799 সালে কলকাতা স্কুল হয়েছে, এখনও সেটা আছে সেই স্কুল। কিন্তু এইটা হলো 1857 কলকাতা বিশ্ববিদ্যালয়। আমাদের এই শিল্পাঞ্চলে ভেবে দেখুন, তারও আগে স্কুল তৈরি হয়ে গেছে। আমাদের আজকের অতিথি পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় যে স্কুলে শিক্ষকতা করেছেন দীর্ঘকাল ধরে, এবং যেখান থেকে শেষ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন, সেই যে স্কুল উকড়ার কুঞ্জবিহারী ইনস্টিটিউশন, সেই স্কুল হলো 1859, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় 2 বছর পরে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন, এবং সেটার জন্যই আমি আগে এই স্কুলটার নাম করলাম। যদিও এর চেয়েও পুরনো স্কুল আমাদের এই দুর্গাপুর শিল্পাঞ্চল বললে যা বুঝি বা আসানসোল শিল্পাঞ্চলে আছে, কিন্তু কলকাতার অনুমোদনের ক্ষেত্রে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের রানীগঞ্জে শিয়ারশোল রাজার যে স্কুল, সেটা কিন্তু আরও আগে 57 সালের আগে, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনটা পেয়েছিল উকড়া স্কুলের পরে, ঘটনা চক্র, এগুলো ঘটনার সময় হয়ে যায়, সেগুলো তুমি বলতে পারবে পূর্ণ, আমি নিয়মকানুন আইনকানুন জানি না, কিন্তু এটা বলছি। এবং দুর্গাপুরে ধরুন ভিরিঙ্গি টি স্কুল 1919 সালের, আমাদের দুর্গাপুর বাজারে টি স্কুল অবশ্য 1941, কিন্তু পূর্ণ দুর্গাপুরের প্রাথমিক বিদ্যালয়, আমি বলছি 100 বছরের প্রাথমিক বিদ্যালয় আমাদের করমপাড়ায় আছে। এবং প্রকৃতপক্ষে এটা একটা অন্য বিষয়, কিন্তু যেহেতু মাস্টারমশাই আছেন আমরা আলোচনা করে নিই। দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলের নাম। যখন দুর্গাপুর বলে কোনো কিছু আশেপাশে গ্রাম নেই, নদী নেই, গঞ্জ নেই, কিছু নেই, অথচ একটা প্রাথমিক স্কুল 100 বছর আগে করঙ্গপাড়া আজকে যেটাকে বলি, সেখানে এখনও রয়েছে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়। এবং তারপরে 1905 সালে দুর্গাপুর ব্রিক্স অ্যান্ড টাইলস বলে একটা কারখানা হয়। তার আগে দুর্গাপুর নামটা কোথাও ছিল না, আজও নেই, সেসব আলোচনা আমরা আজকে না, একটু তেমন প্রাসঙ্গিক না। বলতে চাইছে এইটা যে এই শিল্পাঞ্চলে 100 বছর আগে প্রাথমিক স্কুল করঙ্গপাড়া, 150 বছর, 175 বছর হয়ে গেল তোমাদের স্কুল দুটোকে আমরা হিসাবে ধরি। অর্থাৎ এই শিল্পাঞ্চলে শিক্ষানুরাগী এবং শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পরিকাঠামো, এটা কিন্তু দীর্ঘকালের, এটা কিন্তু আজকের নতুন না। এরপরে যখন নতুন কারখানার শহর তৈরি হয়েছে, তখন প্রত্যেকটি কারখানা, সে সরকারি হোক বা বেসরকারি হোক, এবিএল বেসরকারি কারখানা, সমস্ত কারখানাগুলোর নিজস্ব যে থাকার আবাসস্থল, সেখানে কিন্তু অনেক স্কুল হয়েছে, নানা স্তরের স্কুল হয়েছে, সেই স্কুলেও লেখাপড়া মানুষ করেছে। দেখতে দেখতে কেটে গেছে, অনেক অনেক রকম নানা ধরনের পরিবর্তন হয়েছে, সেসব আমরা আলোচনা মাস্টারমশাইয়ের সঙ্গে করবো। মাস্টারমশাই, এই তো পরিকাঠামোর কথা বললাম, বা শিক্ষানুরাগী মানুষ ছিলেন বলেই তো শিয়ারশোলের স্কুল তৈরি হয়েছিল বা উকড়া তৈরি হয়েছিল, কিন্তু এই এখন দাঁড়িয়ে তুমি তো ইতিমধ্যে স্কুল থেকে অবসর নিয়েছো, শিক্ষকতাটা তুমি এখন আবার শিক্ষক, এই এত সত্য থাকার ফলে এবং এখানে কারখানাগুলো কর্তৃপক্ষ তারাও তো যথেষ্ট এই পরিকাঠামো খামতি কিছু দেখায়নি, তারাও যথেষ্ট করেছিলেন অন্তত স্কুল বিদ্যালয় হতে। এখন কি অবস্থায়, জলছবিটা কি এখন? যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন,
শিক্ষকতার অবসর হয়, কিন্তু শিক্ষকের অবসর হয় না। ঠিক, যতদিন বাঁচি ততদিন শিক্ষক। একদম। আমার অন্য কেউ অন্য কোনো পরিচয় দিলে আমি বলি যে আমার অন্য পরিচয় নয়, আমার শিক্ষকটাই আমার পরিচয়। তার কারণ যতদিন শিক্ষক আমি ততদিন ছাত্র। চমৎকার বলে, এটা মাস্টারমশাইয়ের মুখেই মানায়। আর যেহেতু আপনি বলছেন যে কারখানা শহর, দেখুন কারখানার বৃদ্ধির সঙ্গে শুধু বিদ্যালয় বা শিক্ষা নয়, সব কিছুরই বৃদ্ধি উত্তরণ নির্ভর করে। আমি এই কারখানা শহরে, মানে দুর্গাপুর ইস্পাত কারখানা নগরীতে আমি 4 বছর বয়স থেকে আছি, এবং আমি এখানে মুকুল স্কুলও পড়েছি, প্রাইমারি পড়েছি, হাই সেকেন্ডারি অবশ্য অন্য জায়গায় পড়েছি। তো দুর্গাপুর কারখানার স্কুল যে কি ছিল, কি সাংঘাতিক ব্যাপার, মানে স্বর্গ এখনকার তুলনায় যদি ভাবা যায়, বিচার বিশ্লেষণ করা যায়, সত্যিই শিক্ষাকেন্দ্র ছিল। যেহেতু কারখানা ধীরে ধীরে বাড়ছিল, শিক্ষা প্রতিষ্ঠানও বাড়ছিল। 2টো হাই সেকেন্ডারি স্কুল, তার থেকে 5খানা হাই সেকেন্ডারি স্কুল, অন্তত প্রাইমারি স্কুল, খুব কমপক্ষে অন্তত 20টা প্রাইমারি স্কুল। এটা তো বলছো তুমি শুধু স্টিল ফ্যাক্টরি, শুধু স্টিল বলছি আমি, যাব। কিন্তু যেই কারখানাটি, আমি মুখ থুবড়ে পড়লো বলবো না, কারখানা ঠিক যেহেতু তার মুডটা চেঞ্জ হলো, মডার্নাইজেশন হলো, এবং স্বাভাবিকভাবেই শ্রমশক্তি হ্রাস পেল, মানুষকে কাজ করার ক্ষমতাটাকে যন্ত্র নিয়ে নিল, স্বাভাবিকভাবেই শ্রমিকের সংখ্যাও কমতে আরম্ভ করলো। কমতে 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 আজকে তো একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। অথচ শুনছি নাকি এখন প্রোডাকশান অত্যন্ত ভালো হচ্ছে। কিন্তু যেহেতু শ্রমিকের শহর, শ্রমিক যেহেতু নেই, বিদ্যালয়ও নেই। এই এত বড় বড় বিদ্যালয়, সমস্ত বিদ্যালয়গুলো হানাবাড়ি হয়ে পড়ে আছে। এবং আমার তো খুব অবাক লাগে, খুব আফসোস লাগে যে দুর্গাপুরে ঠিকই আজকের এই মুহূর্তে যদি আমি খবর নিই, তাহলে সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সাহিত্যের প্রতিষ্ঠান অন্তত 150 থেকে 200টা আছে, যাদের কাছে ওই স্কুল ঘরগুলিকে যদি দেয়া হতো তাহলে তারা উপকৃত হতো, চর্চাটা বাড়তো, স্কুলগুলি ভালো থাকতো। কিন্তু স্কুলগুলি আজকে হানাবাড়ি। না, এটা একটা যদিও এটা ভিন্ন বিষয়, প্রসঙ্গটা যদিও আলাদা, যে কারখানাগুলি তাদের সম্পত্তিকে কিভাবে ব্যবহার করবে বা পুনর্ব্যবহার করবে, এটা একটা আলোচনা হতেই পারে, নিশ্চয়ই আলোচনা হতেই পারে। কিন্তু আমি বলছি যেটা তুমি যেটা বললে, যে আমাদের কারখানার যে স্কুলগুলো, তার ছাত্র সংখ্যা কমে গেল, তার একটা কারণ তুমি বলেছো যে শ্রমিক সংখ্যা কমে যাওয়ার পরে শ্রমিক পরিবারের সন্তানাদির সংখ্যাও ন্যাচারালি কমে যাবে, এবং সেই জন্য হচ্ছে না। এটা একটা অন্য দিক কি ভাবা যায় পূর্ণ? অবশ্যই একটা দিকই নয়, অন্য দিকও আছে, অন্য দিকও আছে। সেটি হচ্ছে প্রাইভেট স্কুলগুলির রমরমা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের ঝোঁক। আর তার সঙ্গে যত ঝোঁক বাড়ছে, ঠিক ততখানি অগ্রসর হচ্ছে সরকারি স্কুলগুলো কেমন করে নিম্নমুখী হয়, তার পাঠ্যক্রম, তার পরিকাঠামো, তার প্রশাসনিক ব্যাপার, তার যাওয়া আসা ইত্যাদি সব কিছু। বেসরকারি এবং সরকারি এই দুইয়ের মধ্যে একটা বিশাল ফারাক ঘটে গেছে। মুখ ফিরিয়ে ইংরেজি মাধ্যমের দিকে যাওয়া, এটা অন্যতম একটা কারণ। আরও একটা কারণ, সেটি এখন পরিবার পিছু আপনি যদি দেখেন তাহলে সন্তান সংখ্যা কম। তা আমার একটি সন্তান, আমি ইংরেজি মাধ্যমে পড়াবো, আমি ভালো স্কুলে পড়াবো, আমি ভালো পরিকাঠামোয় নিয়ে যাব, আমি ভালো অভ্যাসে রপ্ত করাবো। না, এই ভালো কথাটা তুমি শুরুতেই বলেছো তোমার নিজের অভিজ্ঞতার থেকে। ভালো কথাটা যে আমরা কীভাবে ভালোভাবে ব্যবহার করছি তা আমরা জানি না। কারণ এই যে তুমি যে সব স্কুলের কথা বললে, যেখানে তুমি যে পড়েছো, সেই সব স্কুলগুলো
ভালো মানে চূড়ান্ত ভালো ছিল। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গে যদি ফলাফলের দিক থেকে দেখি মাধ্যমিক বাড়িতে, আমরা দেখতাম এখান থেকে প্রথম 10 জনের মধ্যে 2-4 জন দুর্গাপুরে থাকতোই, মানে ওটা আর পরের দিকে খবর হতো না। অবশ্যই, বরঞ্চ কেউ যদি প্রথম 10-এর মধ্যে কিরে দুর্গাপুরে এবার কেউ প্রথম 10-এ নেই, এরকম ভাবে খবর হতো। ইতিমধ্যে আমাদের অতিথি অত্যন্ত অভিজ্ঞ প্রাক্তন শিক্ষক, আমি শিক্ষাবিদ বলে পরিচয় দেওয়াতে প্রথমে একটু আপত্তি জানিয়ে নিয়েছে যে আমি শিক্ষক, আমি অন্য কিছু নই। সেই যাই হোক, মাস্টারমশাইয়ের কাছে আমি শ্রদ্ধা জানিয়ে একটা কথাই জিজ্ঞেস করছি, পূর্ণ, তুমি কারণগুলো খুব নির্দিষ্টভাবে বলেছো, আমি বেশি তর্কাতর্কির মধ্যে যাচ্ছি না, কারণ আর অন্য কিছু বিষয় জানবো তোমার কাছে। একটা হলো কি, আমাদের তো বহু আগে ম্যাট্রিক ছিল ইংরাজি মাধ্যমেই হতো। ইংরাজি মাধ্যমে বাংলা শিখবো না এমন তো ছিল না, আর বাংলা মাধ্যমে ইংরাজি শেখা যায় না, সেটাও খুব ভুল কথা। তো আমাদের হঠাৎ একবার তাল তোলা হলো যে ইংরাজি পড়ানো হবে না নিচু ক্লাসেতে। ফলে যেন মানুষের মনে হলো কি, ও বাবা, তাহলে ইংরাজি শিখবে না। ইংরাজি শেখা যায় যে বাংলা মাধ্যম, এটা আমরা বুঝতে পারলাম না। মাধ্যম শব্দটা মাঝখান থেকে উঠে গেল, ও বাংলা স্কুল ইংরাজি স্কুল হয়ে গেল। তো এইসব গোলমালে অনেক আছে, আমাদের ঝোঁক হয়ে গেল। আরেকটা কথা পূর্ণ, তোমার না, ইংরেজি তুলে দেওয়া হয়নি, ইংরেজি ক্লাস 4 পর্যন্ত ছিল, থেকে নিচু ক্লাসে পড়ানো হবে, 5 থেকে ছিল, এবং এর পিছনে এমন ভাবে একটা প্রচার হলো যে ওরা ইংরেজি উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তো অপপ্রচার, প্রচার না বলে অপপ্রচার। কেননা পৃথিবীর অন্যান্য দেশ যদি আপনি তুলনা করেন, আলোচনা করেন, পৃথিবীতে প্রচুর দেশ আমি দেখাতে পারি যারা জাপান প্রতিবেশী দেশ, জ্ঞান বিজ্ঞানে যারা পৃথিবীকে কোনো দিশা দেখাচ্ছে। কি করে জানি এটাকে একটা খবর হয়ে গেল, আমাদের সকলের একটা ঝোঁক এসে গেল, ও বাবা ইংরাজি, তাদের ইংরাজি পড়াতে হবে। তো যাই হোক, সেটা না, আরেকটা ব্যাপার তুমি খুব গুরুত্বপূর্ণ, আমি অন্তত আমার অভিজ্ঞতা দেখেছি। ধরো এই যে কারখানার যে স্কুলগুলোতে যারা পড়েছে, তুমি তোমার সহপাঠীও নিশ্চয়ই থাকবে, যারা প্রকৃতপক্ষেই প্রথম প্রজন্মে স্কুলে পড়ছে, এরকম অনেক ছেলে মেয়ে থাকতো যারা তার আগে তাদের বাড়িতে 2-3 পুরুষ প্রজন্ম আগে থেকেও তাদের কোনো ওই স্কুলের লেখাপড়া তাদের মাথায় ছিল না, তাদের নিয়ে যে স্কুলগুলো চলতে পেরেছে। আজকে আমরা একটা কথা শুনতে পাই, যেটা নিয়ে প্রশ্নটা আমি প্রসঙ্গটা তুললাম, সেটা হচ্ছে এখন আমাদের দুর্গাপুরে বেশ কিছু সরকারি স্কুল আছে, তার ছাত্রছাত্রীর সংখ্যা কম না, কিন্তু সেখানে বেশিরভাগই যারা পড়াশোনা করে, আমরা সোজাসুজি বলি, কখনো একটু বলি যে গ্রামের ছেলে মেয়ে, কখনো বলি একটু অসচ্ছল পরিবার, কখনো বলি বস্তিবাসী, বা ইত্যাদি ইত্যাদি ভাষা একটা বোঝাবার চেষ্টা করি যে এরা ঠিক পড়াশোনা করা পরিবারের লোক না, এরকম একটা বোঝাবার চেষ্টা করি। সেটা তুমি মাস্টারমশাই ভালো নাম দেবে, আমি অত দিতে পারবো না। সেইখানে যে এই কথাটা বলা হচ্ছে যে সুতরাং কী করে হবে মশাই, স্কুলে তো ওখানে ভালো ছেলেরাই যায় না, কিন্তু 3 প্রজন্ম 4 প্রজন্ম পড়াশোনার মধ্যে নেই, সেই পরিবারের ছেলে মেয়েরা তো এই কারখানা স্কুলে পড়াশোনা করে বাংলা মাধ্যমে, হিন্দি মাধ্যমে, তারা তো অনেক দূরে গিয়েছে। তো আজকে অসুবিধাটা কোথায়? না, সেটা ঠিক, কিন্তু সে সময়তে ড্রপ আউটের পরিমাণ কিন্তু প্রচুর ছিল। আমি দেখেছি প্রত্যেক ক্লাসেই পাস ফেল ছিল, এবং পাস ফেল থাকার কারণে অন্তত আপনি ধরতে পারেন 20-30% ছেলে ক্লাস 8-এর পর থেকে, ছেলে মেয়ে, আমি যেহেতু বয়েজ স্কুলে পড়াতাম, তো ছেলে মেয়ে 80%, এই 20% ছেলে মেয়ে তারা কিন্তু স্কুল ছাড়তে বাধ্য হতো। ওই ফেলের পর ফেল, তাদের মানসিক বয়স বেড়ে যাচ্ছে, শারীরিক বয়স বেড়ে যাচ্ছে, অথচ পড়ে আছে সেই 6-এ বা 7-এ বা 8-এ। সেইটা যাতে না হয় তার জন্য সহজ শর্টকাট যে রাস্তাটি সরকার নিল, সেটি হচ্ছে নো ডিটেনশন থিওরি। এটি শর্টকাট একটি রাস্তা নেওয়া হলো যে কাউকে ফেল করানো হবে না। এইবারে কাউকে ফেল করানো হবে না, এটি করতে গিয়ে কোয়ালিটি আমার কম্প্রোমাইজ হলো কোয়ান্টিটির কাছে। আমাকে প্রচুর ছাত্র চাই যারা পাস করছে, যোগ্যতা আছে কি না আছে সেটা দেখার দরকার নেই। কিন্তু দেখুন, আপনি এটার বিতর্ক কেউ করতে পারেন, বিতর্ক করলে আমি রাজি আছি তার সঙ্গে বিতর্কে। ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে যারা পড়াচ্ছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, বাংলা মাধ্যম স্কুলে যেসব শিক্ষক শিক্ষিকা আজ পর্যন্ত রয়েছেন, আজ পর্যন্ত যত কেলেঙ্কারি হোক, আজ পর্যন্ত যা রয়েছেন, তারা কিন্তু
কোনো অংশেই উন্নতির মাপকাঠিতে কম নন। আমি যদি একটা প্রশ্ন করি যে সরকারি স্কুলে যদি তারা সুযোগ পেতেন তারা কি পড়ে থাকতেন স্বল্প বেতনের বেসরকারি বিদ্যালয়গুলোতে? অর্থাৎ বেসরকারি বিদ্যালয়গুলোতে আমরা উচ্চমানের ছাত্রছাত্রী পাচ্ছি, আর সরকারি স্কুলগুলোতে উচ্চমানের শিক্ষক শিক্ষিকা পাচ্ছি। তাহলে ছাত্র সরকারিতে কমছে আর বেসরকারিতে বাড়ছে, এ কারণটা কি? কারণ খুব জরুরি বিষয়। আমি এর সঙ্গে একটা ব্যাপার একটু যুক্ত করতে চাই বা তোমার কাছে জানতে চাই। এটা অবশ্য এখনকার না, 10 বছর আগেকার কথা হচ্ছে, 2015। তখন আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকারও এসে গেছে। তবে এই সমীক্ষাটা করা হয়েছিল অন্য একটা সংস্থা থেকে, সেটার সঙ্গে সরকারের সম্পর্ক নেই, সরকারি সমীক্ষা না, এটা বলতে চাইছি আর কি। কিন্তু স্বীকৃত যে আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি মানে কলেজ, সেখানে ছাত্রছাত্রীরা বাংলা মাধ্যমের কতজন, ইংরাজি মাধ্যমের কতজন, এর একটা সমীক্ষা করা হয়েছিল সাধারণভাবে। এবং সেখানে কিন্তু বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা মোটেও কিছু পিছিয়ে ছিল না শতকরা হিসাবে। সুতরাং সরকারি হাসপাতাল, অন্তত সরকারি স্কুলগুলোতে পাশাপাশি দাঁড়িয়ে 2015 সমীক্ষা অনুযায়ী, আমি এখনকার জানি না, সমীক্ষার খবরও জানি না, কিন্তু সমান সমান ছিল, এমন নয় যে খুব খারাপ। 2015 সমীক্ষা হয়েছে ঠিকই, সমীক্ষার বর্ষমানটি কত ছিল দেখতে হবে। আমার কাছে যেটা খবর, আমার অভিজ্ঞতায় 2006-এর পর থেকে এই সরকারি বিদ্যালয়ে ল্যান্ডস্লাইড হলো, একদম ধস নেমে গেল 2006-এর পরে। আপনি যে বলছেন বা আমিও বলছি, আমরা সবাই বলবো যে সরকারি স্কুলের প্রচুর ভালো ভালো ছাত্রছাত্রী উন্নত পেশায় আছেন, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়েছেন এবং ইংরেজি মাধ্যমেই তারা পড়াশোনা করেছেন, ঠিক। কিন্তু সেটা ওই 2006, 7, 8, কিন্তু তারপর থেকে ওই যে আমি আপনাকে বললাম আমার কোয়ান্টিটি চাই, আমার কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। অর্থাৎ আমাকে দেখাতে হবে যে ওই ডাটা ইনফরমেশান যেটা হয়, ডাইস বলা হয় স্কুলের, তাতে আমাকে দেখাতে হবে ফেল পাস কত অগ্রগতি হচ্ছে। অর্থাৎ আমার একটা আমার ডাটা চাই। তাতে এটা ধরো সর্বশিক্ষা অভিযান শুনতেও ভালো, চাইও যে সবাই লেখাপড়ার সুযোগ পাক, এটা একটা জিনিস। কিন্তু তার মানে তো এই নয় যে গোটা ব্যাপারটাই একটা কি বলবো, তোমরা যেটা ইংরেজিতে বলছো কম্প্রোমাইজ করে যা খুশি হয়ে যাক, তা তো কোনো মানে হয় না। না, এখনই আমার গলা চিপে ধরবেন অনেকেই, যে তাহলে কি আপনি বলতে চান যে এই ফার্স্ট জেনারেশন লার্নার যারা, তারা পড়াশোনা করবে না, বা পিছিয়ে পড়া সমাজের অংশ যারা, তারা পড়াশোনা নিশ্চয়ই করবে। কিন্তু পড়াশোনা হয়ে যাওয়া নয়, পড়াশোনা করা, সেটা হচ্ছে কি, আপনি বলতে প্রথমের দিকেই বলেছেন দুর্গাপুর শহর যখন গড়ে ওঠে তখন লাইন দিয়ে চাকরি পাওয়া ছিল অভিভাবকদের, লাইন দিয়ে চাকরি। তো তাদের ম্যাক্সিমাম ছিল তাদের ছেলেপুলেরা ফার্স্ট জেনারেশন লার্নার। একদম। তারা কি করে ওই ডিএসপি স্কুলগুলো থেকে পড়াশোনা করে প্রত্যেক বছরের বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণ হলো? এটা তো নিশ্চয়ই আমাদের ভাবার বিষয় আছে। হ্যাঁ, অর্থনৈতিক ব্যাপার একটা বিষয়, কিন্তু আজকে সরকারি স্কুলগুলোতে যেভাবে পড়ানো হয়, মাস্টারমশাই দিদিমণিরা যেভাবে চেষ্টা করেন, কিন্তু সেই অনুযায়ী সাফল্য হচ্ছে না। আপনি বলছিলেন স্কুলগুলোতে ছাত্র প্রচুর এখন। দেখুন, আমি যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলে ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট হতো। তার কারণ হচ্ছে ওই 230 থেকে 250 ছাত্র নেওয়া হবে। আপনি শুনলে অবাক লাগবে, ফর্ম বিক্রি হতো 2200-2300। অর্থাৎ 1900 থেকে 2000 ছিল প্রান্তিক ছাত্র যারা চান্স পাবে না, মানে সরকারি আজকে আগ্রহটা ছিল এত বেশি ছিল। তোমাদের স্কুল যেটা কুঞ্জবিহারী ইনস্টিটিউশন, সেই স্কুলের নাম ডাক অবশ্য না, সব স্কুলের কথাই বলছি আমি।
আমাদেরটা একটু বেশি ছিল, নিঃসন্দেহে ছিল, কিন্তু আজকে আমাদের স্কুলের সেই জায়গায় ছাত্র সংখ্যা 5 ভাগের 1 ভাগ। আপনি আমার চারপাশে, আমি নাম করব না, এই সর্বশিক্ষার দৌলতে বিদ্যালয় ভবনগুলি, বিদ্যালয়ের পরিকাঠামো, বিদ্যালয়ের আনুষঙ্গিক জিনিসপত্র ইত্যাদি যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, ছাত্র সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে সেইভাবে কি বৃদ্ধি পেয়েছে? যে এই যে ছাত্র সংখ্যা বৃদ্ধি বা কম হ্রাস, এটা যে প্রাইভেট স্কুল বলে আমরা যেগুলোকে বুঝি, সেই স্কুলে আমাদের দিকে ঝোঁকটা বেড়েছে। কেন বেড়েছে তার ব্যাখ্যাটা তুমি দিতে পারবে? প্রাইভেট স্কুলের, আমি প্রথমেই বলেছি, প্রাইভেট স্কুলের বাড়ার পিছনে কিছু গার্জেনদের সচেতনতা। এই স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে কিছু পড়ানো হয় না। দেখুন, মিড ডে মিল প্রয়োজন কি প্রয়োজন নেই সে প্রসঙ্গ নিয়ে একটা আলাদা এপিসোড করতে পারেন আপনি। তবে মিড ডে মিল এবং বিচিত্র ধরনের সরকারি কাজে শিক্ষকদেরকে এমন বিজি করে দেয়া হচ্ছে যে তারা বাধ্য হচ্ছেন যে শিক্ষা জগৎ থেকে, শিক্ষা মনস্কতা থেকে একটু উন্মনা হতে, একটু খুশখুশ করতে, যে ব্যাপারটা কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে নেই। না, একটা কথা আমি জিজ্ঞেস করছি তোমাকে, যদিও হয়তো একটু অপ্রাসঙ্গিক, দর্শকদের পছন্দ হবে কিনা জানি না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমরা আলোচনা করছি শিল্পাঞ্চলের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের অতিথি আছেন আমাদের প্রাক্তন শিক্ষাবিদ শ্রী পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। পূর্ণ, একটা কথা বলছি যে ধরো 92 ধরছি মোটামুটি, আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ব্যাপারে প্রাইভেটাইজেশন এসে যাওয়ার পর, আগে ছিল না তা তো না, আমাদের এখানে সেন্ট জেভিয়ার স্কুল ছিল, কার্মেল স্কুল, পুরনো স্কুল এখানে ছিল, বরাবরই আছে, নতুন কিছু না। আমাদের ভারতবর্ষের প্রথম স্কুল সেগুলো খ্রিস্টান স্কুল, আসানসোলের প্রথম স্কুল খ্রিস্টান স্কুল, এটা থাকে। কিন্তু তা সত্ত্বেও প্রাইভেট স্কুলের রমরমাটা তো ভালো। ধরো আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য দুটো ব্যাপারেই কি বলবো, প্রাইভেটাইজেশন হবার ফলে তারা যে প্রতিযোগিতায় ঠেলে দিল সরকারি স্কুল এবং স্বাস্থ্য ব্যবস্থা, বিদ্যা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে, সেইখানটাতে দাঁড়িয়ে তাদের বিজ্ঞাপনী জোর হোক বা অন্য কোনো কারণে হোক, আমাদের সাধারণ মধ্যবিত্তদের কিন্তু তারা টেনে নিতে পারলো তাদের স্কুল, তাদের হাসপাতালে। এবং আমরা কোনো সময় আমার মনে হয়েছে, তুমি নাও বলতে পারো, তোমার কথা বলে এই মেনে নেব, যে রাজনৈতিক কারণেও আমরা সরকারের ব্যবস্থাপনার নিন্দা করেছি। সরকারি হাসপাতাল চিকিৎসা হয় না কেন? আমাদের সরকার না বলে। সরকারি বিদ্যালয় লেখাপড়া হয় না, আমাদের সরকার না বলে। তো এই যে আমার অপছন্দের সরকারের ব্যবস্থাপনাটাই ত্রুটিপূর্ণই আমাকে বলতে হবে, সত্যি মিথ্যে বাদ দিয়ে। এটা আরও বেশি করে প্রাইভেটাইজেশন যারা নিয়েছেন শিক্ষা স্বাস্থ্যে, সেদিকে আমাদের ঝোঁকটাকে বেশি করে দিয়েছে বলে আমার মনে হয়। দেখুন, সরকার তো আমারও, নিশ্চয়ই 100 বার সরকার তো আমারও, নিশ্চয়ই 100 বার। সব সরকারি সব দেশবাসীর। এটা গুলিয়ে ফেলে মানুষ যে রাজনৈতিক দলগুলি তার বিশ্বাস অনুযায়ী যে সরকারটি চলবে সেটিই সরকার, আর বাকিগুলি সরকার নয়, তা তো নয়। একদম একদম, হ্যাঁ, সব সরকারই আমার সরকার। তবে আপনি স্বাস্থ্য আর শিক্ষা বলছেন, আর একটা ব্যাপার এত গা সওয়া হয়ে গেছে, সেটা বলছি না, সেটা হচ্ছে পরিবহন। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন এই দুর্গাপুর শহরেই D1, D2 দোতলা বাস চলেছে। এখানে 8C, 8B, 8 ইত্যাদি যে রুটের বিভিন্ন বাস, আজকে দেখুন তো শহরে একটা বাস আছে। অর্থাৎ গা সওয়া হয়ে গেছে। একদিন কি এই গা সওয়া ব্যাপারটা কি একদিন শিক্ষাঙ্গনে বা স্বাস্থ্যক্ষেত্রেও কি হয়ে যাবে? প্রচুর পয়সা দিয়ে চিকিৎসা করাবো, যে চিকিৎসাটা আমি সরকারি হাসপাতালে গেলে পরে বিনা পয়সায় হবে অথবা স্বল্প পয়সায় হবে, সেইটাই আমার 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা আমার খরচ হবে। কোনো মানুষ কি চায় কিন্তু এটা যে খরচাটা শুধু করব? স্কুলগুলোতে আমি আমার বাচ্চাকে পড়াচ্ছি, প্রত্যেক মাসে 2500, 3000, 4000, 5000, কোনো মাপকাঠি নেই,
কোনো মাপকাঠি নেই, আপনি দেখো বলতে পারবেন না কত বেতন। আমি তোমার সঙ্গে এমনিতে একমত, কারণ আমি তুমি একই সমাজে বাস করি, কিন্তু তবু আমি দেখেছি আমাদের মতো মধ্যবিত্ত বা একটু উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েদের যদি জিজ্ঞেস করি কোন স্কুলে পড়ে, এবং তারা যদি কোনো সময় বলে যায় যে আমি জেমুয়া স্কুলে পড়ি, জেমুয়া স্কুলে পড়ো, মানে কিরকম যেন একটু হীনমন্যতা আসে। তো সেটা এই যে এবং আমি আপনাকে থামিয়ে দিয়ে একটি কথা বলছি, হীনমন্যতা কোন জায়গায় গেছে দেখুন। বাংলা মাধ্যম স্কুলের শিক্ষিকা তার ছেলের পাঠ অমনোযোগিতাকে শাসন করতে গিয়ে বলছেন, নিজের কানে শোনা, চোখে দেখেছি, যদি এই রকম পড়াশোনা করবি তাহলে তোকে খিচুড়ি স্কুলে দিয়ে আসবো, অথচ নিজে খিচুড়ি স্কুলের শিক্ষিকা। এইটা হচ্ছে অদ্ভুত লাগে, অবাক লাগে আমাদেরও। কিন্তু আমি হচ্ছে যে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে নিন্দামন্দ শুধু না, আমরা জলছবিটা জানতে চাইছি। পূর্ণ আরেকটা কথা আমাকে একটু বলবে, আমার যেরকম বারবার করে যেটা মনে হয়, ধরো শিক্ষা ব্যবস্থায় তুমি যখন শিক্ষকতা করেছো, আমাদের তো যেটাকে আমরা বলি প্রাইভেট টিউশন, গৃহশিক্ষকতা, সেটা চল তখনও ছিল, এরকম ছিল না তা তো না। এবং নানা সময় নানা রকম আইন কানুনও করা হয়েছে, শিক্ষকরা করতে পারবে না, যেমন চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না, এরকম কিছু কিছু নিয়মকানুন ইত্যাদি করা হয়েছে। কোনো স্কুলের শেষে বা মানে ফাইনাল পরীক্ষার আগে আলাদা করে শিক্ষকরাই তাদের করে ক্লাস টাস করেছেন, এরকম করিয়েছেন। তো এই যে প্রাইভেট টিউশন, এ কি আরেকটা ব্যাধি আমাদের সাধারণভাবে? আজকে জলছবি যদি তুমি আলোচনা করতে যাও শিল্পাঞ্চলের শিক্ষা ব্যবস্থার, দেখুন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, ভালো প্রশ্ন তুলেছেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দুর্দান্ত পড়াশোনা হয়, তাহলে তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট টিউশনে ছুটতে হচ্ছে কেন তারা যাচ্ছে? ঠিক আমি এই প্রশ্নটা জানতে আসলে একটা এমন পরিকাঠামো প্রাইভেট স্কুলগুলোতে যেখানে ছেলে মেয়ে ঢুকলেই সে স্বাভাবিকভাবে, এনভায়রনমেন্টাল লার্নিং বলে একে, সে স্বাভাবিকভাবে কিছু শিখে যাচ্ছে, যে জিনিসটা বেসরকারি স্কুলে হচ্ছে না। টিউশনটাই যদি ব্যাপার হয় তাহলে বেসরকারি স্কুলের আপনি দেখাবেন তো কটা বাচ্চা আছে যারা টিউশন ছাড়া আছে, টিউশন নিচ্ছে না, এরকম বাচ্চা কটা আছে? না, এরকম হাসি মজাও হয় যে প্রত্যেক সাবজেক্টে একজন করে তো টিচার আছেই, একটা এগ্রিগেটর থাকা দরকার। আবার এগ্রিগেটের জন্য এগ্রিগেটের জন্য যদি বাবা মা একটু শিক্ষিত হন, আসলে বাইরে কিছু কিছু ঘটনা তো আছে। না, অন্য একটা প্রসঙ্গ আনবো, একটু তর্ক বিতর্ক হতে পারে, তো মাস্টারমশাইয়ের সঙ্গে আমার তর্ক বিতর্ক চলেই সেটা নিয়ে, যে ধরো পাঠ্যক্রম বললে আমরা যা বুঝি, পাঠ্যক্রমের আমি শুনতে পাই, আমি তো স্কুলের সঙ্গে যুক্ত না কোনোভাবেই, যে পাঠ্যক্রম নাকি ইতিহাস বলো, ভূগোল বলো, বা ইংরাজি বাংলা, অঙ্ক জানি না পাঠ্যক্রম কী করে বদল হয়, তো এগুলো নাকি পাঠ্যক্রম খুব বদলে গেছে, মানে সেগুলো কিছু এই সেই জলছবি পরিবর্তনে কিছু প্রভাব ফেলে। নিশ্চয়ই, দেখুন পাঠ্যক্রম পাল্টানোটা বিজ্ঞানসম্মত ব্যাপার, কেননা যুগ পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, দেশ পাল্টাচ্ছে। তা বলে আমি জোর করে মুঘল ইতিহাসকে মুছে দেবো, এটা পাঠ্যক্রম পাল্টানো নয়, এটা দুর্নীতি। সে প্রসঙ্গটা অন্য। পাঠ্যক্রম পাল্টায়, পাঠ্যক্রম পাল্টাবে, এটা ঠিক কথা। ছাত্র সমাজের কাছে নতুন নতুন বিষয়কে নিয়ে আসতে হবে, নতুন টেকনিককে আনতে হবে, এটা ঠিক। কিন্তু পাঠ্যক্রম পাল্টাতে গিয়ে আমি প্রাইভেট স্কুলের ক্লাস 9-এর একটি বাচ্চা আর সরকারি স্কুলে ক্লাস 9-এর একটি বাচ্চা লেখাপড়া শেখানোটা যদি ফিডিং হয়, তাহলে দুজনের ফিডিংয়ে আমি কি দিচ্ছি সেইটা দেখতে হবে। বেসরকারিতে, এই সরকারিতে ওজন কমতে 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 এবং বইয়ের ভলিউম কমতে 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 যে জায়গাতে এসে দাঁড়িয়েছে, সেটা এই পিছিয়ে থাকা, পিছিয়ে পড়া, এই সমাজ থেকে উঠে আসা মানুষজনের ছেলেপুলেদের পক্ষে কিন্তু খুবই দুরূহ বিষয় হয়ে আরো ক্ষতিকর, বেশি আরো ক্ষতি হয়ে যাচ্ছে। কেন, আমি যদি 3 পাতা বলতে চাই তাহলে আমাকে 15 পাতা পড়তে হবে, কিন্তু আমার পড়ার বিষয়টিই 3 পাতা, তাহলে আমি 3 লাইন লিখব।
এবং কোশ্চেনের এইটা প্রসঙ্গ ধরে বলছি যে ইদানিং আমি শুনি, আমার বেশিটাই শোনা, দর্শকদের কাছে শোনা আর পাড়াতে যা শুনতে পাই, প্রশ্ন যে করা হয় সেগুলো কি বলে, কি একটা এমসিকিউ নাকি, এমসিকিউ, হ্যাঁ এই ধরনের প্রশ্ন বেশি, মানে আমরা যেরকম মাল্টিপল চয়েস, 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 8 কি কেন কোথায় কবে কিন্তু যদি হয় তো তবে, এই হচ্ছে প্রশ্ন, ঘাড় ঘোরালি নম্বর। ভালো বললে তুমি, হ্যাঁ ঘাড় ঘোরালি নম্বর। আরেকবার বলো, কি কোথায় কি কিন্তু কি, কি কেন কোথায় কবে কিন্তু যদি হয় তো তবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে প্রশ্ন উত্তর, এতে এটা অন্য কিছু ব্যাপার নয়, এটা বেসরকারি স্কুলে অনেক আগে ঠিক হয়েছে, কিন্তু বেসরকারি স্কুলগুলোতে ডেলি ভ্যালুয়েশনের মধ্য দিয়ে, প্রাত্যহিক মূল্যায়নের মধ্য দিয়ে দেখা হয়, খাতার মধ্যে দেখা হয়, তাদের বাড়িতে উত্তর শিট পাঠিয়ে দেওয়া হয়, এটাই পরিকাঠামো। তাতে অগ্রগতি কতটা হচ্ছে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে হয়। আমাদের সরকারি স্কুলে নিয়ম আছে বছরে 2 বার মিটিং করতে হবে। আমি বহু স্কুল দেখাতে পারি যে বছরে একটা মিটিংও হয় না, এবং হলে পরে প্যারেন্টরা আসেনও না, এবং যাতে না আসেন বা আনতে গেলে পরে কি কি কাজ করতে হবে আমাকে, সে ব্যাপারে বিদ্যালয়গুলি উদাসীন, সরকারি বিদ্যালয়। অথচ বেসরকারি স্কুলে বাবা ডিউটি থেকে ছুটি নিয়ে মিটিংয়ে যাচ্ছে, মা যাচ্ছেন মিটিংয়ে, মানে এটা বলছে অভিভাবক, শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগটা একদম কমে গেছে, একদম কমে গেছে সরকারি বিদ্যালয়গুলিতে। আপনি যে প্রসঙ্গটা তুললেন কোশ্চেন পেপার, দেখুন সরকারি স্কুলে কোশ্চেন পেপারটা যেটা নেওয়া হলো, কি কেন কোথায় কবে, এই যে কোশ্চেন টেকনিকটি নেওয়া হলো, তাতে বলা হলো সেটি হচ্ছে যে অবজেক্টিভ কোশ্চেন রাখা হবে, মাল্টিপল চয়েস থাকবে ইত্যাদি, তাতে বই খুঁটিয়ে পড়বে, নিখুঁতভাবে পড়বে। কিন্তু আসল ব্যাপার ছিল যেটা বাস্তবে দাঁড়ালো সেটি হচ্ছে ওই যে ডিটেনশনের পথটি যাতে কোনোভাবেই চওড়া না হয় সেটি দেখতে হবে। একটা আমাদের সময়তে ছিল, আপনার সময়তেও ছিল, কোশ্চেন পেপার ছিল হলুদ রঙের একটি কাগজ, তাতে একটি পৃষ্ঠাতে কোশ্চেন ছাপানো, ওপরে লেখা, নিচের 7টি কোশ্চেন দেয়া আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, একদম এইটুকু কোশ্চেন পেপার। আর বালিশের মতো উত্তরপত্র। এখন বালিশের মতো প্রশ্নপত্র, আলাদা আলাদা পাতা নিতাম লেখার জন্য, আলাদা পাতা নিতাম, ওই তো বলছি বালিশ, ওই তো বলছি বালিশের মতো। এখন বালিশের মতো প্রশ্নপত্র আর উত্তরপত্র এক পাতা। এখন তো আবার ওএমআর সিট আসছে না। একটা দেখো পূর্ণ, তোমার অভিজ্ঞতা তো আছে, আমরা একটা এখনকার জানি, খুব সম্প্রতির খবর আমি জানি না, একটা সময় এমন ছিল ইংরাজি মাধ্যম বলতে আমরা দুটো কোর্স সাধারণত জানি, সিবিএসসি কোর্স আর আইসিএসসি কোর্স। বিভিন্ন ভালো কলেজে, ভালো কলেজ বলে পরিচিত যেগুলো, সেখানে ভর্তি হওয়ার সময় আমি দেখেছি মাধ্যমিকের, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মাধ্যমিক পাস করা, কিন্তু আইসিএসসি পাস করে গেলে পরে তারা কিছু নম্বর কমিয়ে দিত, যে এরকম না হলে ভর্তি হতে পারবে। এটা এখন আর নেই, এটা কিন্তু একটা সময় ছিল, জানো তো, এখন আর নেই সেটা। না, আরেকটা পাঠ্যক্রম, 10% মার্কস ডিডাক্ট হতো। হ্যাঁ 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 হ্যাঁ, 10% মার্কস ডিডাক্ট হতো, এখন আর সেরকম ওরা বেশি নম্বর দিয়ে দেয়, এরকম একটা অভিযোগ ছিল। এখন তো আপনার বাংলা মাধ্যমেও, এখন বাংলাতেও শতকরা 94, 95। আরে বাংলা ভাষা ও সাহিত্য এই পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাতে 100-র মধ্যে 98, 99, 100 পাচ্ছি কিনা আমি জানি না। এটা সম্ভবত, এইটা নিয়ে আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি দর্শকদের কাছে, এই যে তোমার কাছেও মাপ চেয়ে নিয়ে। একসময় প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ ছিলেন অমল কুমার মুখোপাধ্যায়। তো ঘটনাচক্রে আমার কোনো একটা জায়গাতে কোনো এক সময় একটুখানি দেখা হয়েছিল, এইসব হাসাহাসি কথাবার্তা হচ্ছিল। তো অমল বাবু তো রেখে একদম বলছে যে কেন ব্যাখ্যা লিখো, কি বলছো, কি প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা লিখো, এতে 8 নম্বর কি লিখলে 8 নম্বর পাবে, মাস্টারমশাই আগে লিখে দেখান আমাকে। হ্যাঁ, তো ছাত্রদের কেন 8 নম্বর দেওয়া যাবে না, মানে ওরা 50% ওটা মাস্টারমশাইয়ের নম্বর। হ্যাঁ, তো ওটা থেকে দেওয়া হবে। আপনি প্রশ্নের সঙ্গে উত্তরটা লিখে জানাবেন যে এই উত্তর পেলে আপনি 8-এ 8 দেবেন। এইটা মানে এটা হাসি মজা হচ্ছিল, কিন্তু এটা একটা ব্যাপার। আচ্ছা, প্রসঙ্গ অনেক রকম চলে আসছে। অন্য একটা কথা বলি, পাঠ্যক্রমের অন্য একটা দিক, আমি কেন জানি না, সবই কিন্তু খুব সম্প্রতির কথা বলছি না। যেমন ধরো অঙ্কে সব প্রশ্ন থাকে না, রামের বাবা, শ্যামের বাবা, যদুর কাকা বা অমুক এই করলো,
তো হঠাৎ আমরা দেখতে পারলাম সেগুলোর মধ্যে কিছু কিছু বলে না এগুলো সব হিন্দু নাম, এগুলো হবে না, এর মধ্যে দু একটা মুসলমান খালেক আর আব্দুলের নাম ঢুকিয়ে দিতে হবে। এটাকে কি চোখে দেখো? রামধনু বলা যাবে না, বর্ণধনু বলতে হবে। এটা কি চোখে দেখো? আকাশে রামধনু দেখছি না, রামধনু দেখছি না, বর্ণধনু। হ্যাঁ, তো এগুলোকে কি চোখে দেখো? এগুলো কি? তো আপনি এখন সরকারি স্কুলে যে বিদ্যালয়ে যে বইগুলি দেয়া হয়, সেই বইগুলিতে এক্সাম্পলের যে জায়গা আছে তাতে একটি হিন্দু ছেলের নাম, একটি মুসলিম ছেলের নাম বা মেয়ের নাম না, এখানে আমি দিয়ে দিয়ে ওই বিষয়টাকে বোঝাচ্ছে। আমি যদি বেখাপ্পা তর্ক করি যে এখানে একজন আদিবাসীর নাম বা একজন শিডিউল কাস্টের নাম, না না, সব ইসলামী নাম হোক না, মতুয়া নাম না, সব মুসলমানের নাম হোক না, কিছু নেই, আপত্তি কি আছে? আপত্তির কিছু নেই। কিন্তু এই যে ব্যালেন্স করতে হবে, এটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সমাজে। আমি এই প্রশ্নটাতে আসতে চাইছি, এইটা নিয়ে কি চোখে এটা থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িকতা দূর করে না সাম্প্রদায়িকতা মাথায় ঢুকিয়ে দেয় ছোট? অবশ্যই অবশ্যই ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বই কি অবশ্যই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা মানে আমার মনে হয় না। তারপরে ধরুন আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি। সংখ্যালঘু সম্প্রদায়ে যারা, তাদের ছাত্রদের 50% পেলে পরে তাদের বৃত্তি দেওয়া হবে। আমরা তালিকা করে নিয়ে অন্ডাল বিডিও অফিসে গেলাম, যিনি চার্জে ছিলেন তাকে দেখালাম, ওই যে এই কটা নাম কি করেছেন? আরে সরকারি পয়সা ফেরত চলে যাবে, আপনি যে 50% লেখা আছে, দেখ মশাই ছাড়ুন তো, 50% লেখা আছে, আপনি একদম তালিকা ধরে পুরো নিয়ে আসুন 50%। কি অবস্থা? তো আমি জানি না এতে কি উন্নতি হচ্ছে? এতে উন্নতি হয় না, এ বোধহয় এক রকমের তোষণ বলা, আমি জানি না কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়ে যাব কিনা। এইতে কিছু লাভ হয় না, এবং প্রকৃতপক্ষে আমি তো স্পষ্টভাবে বলতে চাই এই পদ্ধতিতে সংখ্যালঘুদের কোনো উপকার হয়নি। সংখ্যালঘু মানুষজন যারা এগিয়েছেন, যারা আমাদের প্রণম্য, বহু মানুষ আছে, আমার বন্ধু বান্ধব আছে যারা এগিয়েছেন, নিজস্ব দাপটে হিম্মত করে এগিয়েছেন, নিশ্চয়ই, এটা মধ্যে কোনো সন্ধানে বলেন। দুর্গাপুরের জল ছবি নিয়ে আরেকটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি একটা প্রসঙ্গ বলে দিয়েছি মাঝখানে, ভুলে যাব, সেটা হচ্ছে মিড ডে মিল, যেটা সরকারি বিদ্যালয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, মিড ডে মিলটা না, মানে প্রচুর রাজনৈতিক দল, প্রায় সব রাজনৈতিক দলই অত্যন্ত গর্ব করে বলে আমার দেশে বা আমার রাজ্যে মিড ডে মিল চলে। 8টা দশক আসতে চলল স্বাধীনতার, এটা চরম লজ্জার বিষয় যে এই তুই খাবি তাহলে আয় দুপাতা পড়ে নে। অর্থাৎ ছাগলের শিঙেতে পালা বেঁধে ছাগল দেখতে পাচ্ছে যে ঝুলছে পাতা, হাঁটিয়ে নেওয়া হচ্ছে মাইলের পর মাইল। এ তো এক খিদের প্রতি একটা প্রতারণা। তার পরিবর্তে যদি ডবল করে দেয়া হোক, তাদের বাড়িতে যদি রেশনটা পাঠানোর ব্যবস্থা হতো, যাদের প্রয়োজন নেই। না, এটা একটা বলে আমার নিজের এই দিক থেকে দেখলে একটা খুব লজ্জার বিষয়। কিন্তু একই সঙ্গে তোমাকে একটা আমি অন্য কথা বলি, দুটো দিক। একটা ধরো তুমি তো আমার চেয়ে অনেক বেশি দেশ বিদেশের খবর জানো, অন্যান্য স্কুলে করো, অন্যান্য প্রদেশের খবর জানো, বা আমাদের দুর্গাপুরে ধরো অনেক ডে স্কুল আছে, যে ডে স্কুলে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনটা আছে। এটা এক। দুই হচ্ছে তুমি তোমার ব্যক্তিগত জীবনে, তুমি অবশ্যই এখানে পড়াশোনা করেছো, কিন্তু তুমি সেই সময় যে গ্রাম থেকে এসেছিলে, সেই গ্রামে যে ছেলেমেয়েরা লেখাপড়া করতো, তারা যে পেট ভরে সেই সময় খেতে পেতো তা না, এখন পায়। সেই সময় পেট ভরে খেতে পেতো না, স্কুলে আসতো কি খেয়ে বা না খেয়ে সত্যি আমরা জানি না। শুধু সেই কারণে কি স্কুল ছেড়ে দিত? না, সেটা একমাত্র কারণ নয়। দারিদ্র একমাত্র কারণ নয়, কারণ দারিদ্রই যদি একমাত্র কারণ হতো, আমি প্রচুর দরিদ্র। দেখুন, সেই সময়তে অর্থনীতিটা এমনই ছিল, কৃষি তেমন করে উন্নত কিছু হয়নি। আমি এটা আপনাকে বলছি 60, 70, 80 প্রথম দিকে কৃষি ব্যবস্থা তেমনভাবে উন্নত কিছু হয়নি। শিল্পের রমরমা যে একেবারে হয়ে গিয়েছিল সে সময়ে তা নয়। ফলে দারিদ্র একটা কারণ ছিল, কিন্তু এটাই একমাত্র কারণ ছিল না। একটা সরকার, এইটাতে 1 মিনিট, একটা সরকার পশ্চিমবঙ্গে এসেছিলেন,
তারা বোঝাতে পেরেছিলেন একটা মানুষকে, একটা শ্রেণীকে, যে না, তোমাদেরকে স্কুলে যেতে হবে, তোমাদেরকে পড়তে হবে, তোমাদেরকে জানতে হবে, এবং যে বোঝাটা, যে জানাটা তাদের প্রতিনিধি পঞ্চায়েতে নির্বাচনের মধ্য দিয়ে যখন গভর্নিং বডিতে আসছে, তখন তার বাড়ির ছেলেটাকে কিন্তু সে স্কুলে দিয়ে আসছে। এটা কিন্তু আমি দেখেছি ছোট। না, এই স্কুলে পাঠানোর উদ্যোগটা তো একটা মানে সরকারি উদ্যোগ হওয়াই উচিত, যে সবাই স্কুলে যায়, যেটা আমরা সর্বশিক্ষা অভিযানের জন্য মূল কথা যেটা। না, আমি বলছি আমাদের সময় খুব শেষ হয়ে যাচ্ছে। একটা কথা পূর্ণ এর সঙ্গে আমি জানতে চাই যে দেখো, অনেকে মানতে চান না রাজনৈতিক কারণে, এখন যে দল কোন সরকারের কৃতিত্ব এসব নিয়ে তর্কাতর্কি করছি না, কিন্তু তোমার শৈশবে তুমি যে গরিবী দেখেছো, যত না খেতে পাওয়া লোক দেখেছো বা একবেলা খেতে পাওয়া লোক দেখেছো, আজকে যে সরকার কৃতিত্ব নেওয়ার নিজ্ঞে আমাদের কিছু যা আসছে না, আজকে সেরকমটা নেই। আজকে একেবারে খেতে পায় না বা একবেলা খেলো না, এরকমটা নেই। না না, একে ইকোনমিক্সের ভাষায় ভারী সুন্দর শব্দ আছে, আপেক্ষিক দারিদ্র। অর্থাৎ তুমি যখন 2 নম্বর সিঁড়িতে ছিলে, আমি তখন মাটিতে ছিলাম। তুমি যখন 6 নম্বর সিঁড়িতে, আমি তখন 2 নম্বর সিঁড়িতে। ফলে আমি বলছি, মিড ডে মিলের একটা সময় যে প্রয়োজন ছিল, মিড ডে মিলে আমরা প্রসঙ্গ যেটা আর কি, যে সেখানে ছিল যে এখানে আসলে অন্তত সেই জোর থাকে। যেমন ধরো বাড়িতেও তো আমরা কিছু কিছু ইনসেন্টিভের কথা বলি, নাড়ু করেছি দেবো, তারা পড়ে নে আগে। আমি বলছি যে বললে কিছুটা লজ্জার কথা, যেমন যে মিষ্টি দেবো, আয় পড়তে আয়, এটা যেমন খারাপ কথা, তেমনি ঠিক আছে তোকে গল্প বইটা কিনে দেবো, ওইটা পড়ে নে, এরকম কিছু কিছু ইনসেন্টিভ থাকে। আমি বলতে চাইছি যে গোটা ধারণাটা যখন যে অর্থনৈতিক কাঠামোর থেকে এই ধারণাটা এসেছিল, আমরা কি সেই অর্থনৈতিক কাঠামো থেকে যদি সরে আসি কিছুটা, তাহলে যেমন ডে স্কুলের প্রবর্তন, পৃথিবীর বিভিন্ন স্কুলে, ভালো ভালো স্কুলে ডে স্কুল আছে, সেখানে দুপুরের খাবার সে হোক না, সেই ব্যাপারটা। কিন্তু মুশকিল কি ভারতবর্ষের ভেতরে আর একটা ভারতবর্ষ আছে। এই মিড ডে মিলের যারা খাচ্ছে না, এদের প্রতি ওই আর একটা ভারতবর্ষ যেটা, তারা কিন্তু সম্মানের চোখে দেখছে, এইটা খুব সম্মানের চোখে দেখছে না। এখন পূর্ণ আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার বিকেল 4টের সময় আমরা আজকে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি আমাদের প্রিয় শিক্ষাবিদ, অবশ্য আমাদের মাস্টারমশাই নিজের খুব আপত্তি শিক্ষাবিদ শব্দ, সেটা নিয়ে আরেকদিন ব্যাখ্যা হবে শিক্ষাবিদ কাকে বলে, কিন্তু আমাদের প্রাক্তন শিক্ষক পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার জলছবি নিয়ে অল্প বিস্তর আলোচনা করলাম, কারণ এটা অনেক বড় বিষয়, অনেক সময় লাগবে। আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় পূর্ণ। তোমার ঠিক আশু ভবিষ্যৎটা কি মনে হচ্ছে? একেবারে হতাশ সবার মতো ব্যাপার না, সম্ভাবনা কিছু হলেও আছে উপরে রেখা? না, হতাশ হওয়ার ব্যাপার নেই। কতগুলি নিদান এর সঙ্গে যোগ করলে হতাশ হওয়ার কিছু ব্যাপার নেই। সেটি হচ্ছে বাংলা মাধ্যমের স্কুলগুলিতে প্রশাসনিক ব্যবস্থার বদল ঘটাতে হবে, ছাত্রছাত্রীদের প্রতি অহৈতুকী ভালোবাসা, অহেতুক ভালোবাসা, সেইটা জাগ্রত করতে হবে। না, এই অহেতুক ভালোবাসাটা আমি সরল ব্যাখ্যাটা হচ্ছে যে ভাই বাপু স্কুলে এসো, পড়াশোনা করো, পরীক্ষায় পাস করো, তুমি পড়ো আর না পড়ো পরীক্ষায় পাস, এটা হচ্ছে অহেতুক ভালোবাসা। না 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 না, আমি সেটা বলছি না। যাদের তারা স্কুলে আসে সেইটি করতে হবে। তাদের গার্জেনদের বা তাদের পরিবারের অর্থনৈতিক মান উন্নয়ন ঘটাতে হবে, তবেই বেসরকারি স্কুলগুলো একটা জায়গাতে পৌঁছাবে। যদিও কোয়ান্টিটি আর কোয়ালিটির ওই প্রশ্নটা আমার থাকলোই। আচ্ছা, তুমি তো বলেছিলে শিক্ষক সারা জীবন শিক্ষক, চিকিৎসকও সারা জীবন শিক্ষক। তুমি স্কুল থেকে চাকরিতে অবসর নেওয়ার পর এখন তোমার যদি শিক্ষাক্ষেত্রে কোনো দায়িত্ব না হয়, আর হাতে 1 মিনিট সময়, কী দায়িত্ব তোমার মন পছন্দ হবে? আমি তো শিক্ষক, আমার পড়ানো, শুধু পড়াবো আমি, ব্যাস। পড়াবে? হ্যাঁ, নিশ্চয়ই। এছাড়া আর কিছু আমি ভাবতেই পারি না। বেশ, আচ্ছা, আর 10 সেকেন্ড সময় কাজে লাগাবো। তুমি যে পড়িয়েছো সেই ছাত্রছাত্রীরা যোগাযোগ রাখে তোমার সঙ্গে? একদম নিয়মিত। বেশ,
নিয়মিত প্রচুর ছাত্রছাত্রী আমার বাড়িতে পর্যন্ত আসে, তাদের সঙ্গে কথা হয়, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা হয়। এই প্রশ্নটা, শেষ প্রশ্নটা প্রিয় দর্শক বন্ধু এই জন্য করলাম যে অনেক সময় মাস্টারমশাইরা খুব কড়া মাস্টারমশাই থাকে, এই থাকে, কিন্তু আমরা দেখেছি ছাত্র জীবনের পরে এই মাস্টারমশাইদের আমরা সম্মান করি। প্রিয় দর্শকেরা, আজকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষমুখী হয়ে গেছে। আগামী বুধবার ঠিক বিকেল 4টে ভুলবেন না, আপনাদের দরবারে আবার হাজির হব। আগামী বুধবার কিন্তু আমরা আলোচনা করব এই দুর্গাপুর শিল্পাঞ্চলের যন্ত্র সঙ্গীত চর্চা নিয়ে। কে সেতার বাজাচ্ছেন, কে স্যাক্সোফোন, কে বাঁশি বাজাচ্ছেন, কে ব্যাঞ্জো, এই খবরাখবর দিয়ে আগামী বুধবার ঠিক 4টের সময় আপনাদের সঙ্গে হাজির হব। আর এইসব নিয়ে আলোচনা করবেন দুর্গাপুরের বিশিষ্ট তবলিয়া বিছিন রায়। দেখতে ভুলবেন না কিন্তু, বুধবার বিকেল 4টে। আজকের মতো নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।